মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ইরান তাদের সামরিক শক্তির এক নতুন নমুনা প্রদর্শন করেছে। ইরানের ড্রোন আর মিসাইল প্রযুক্তি নিয়ে সারা বিশ্বে চর্চা হয়, কিন্তু এবার তারা সমুদ্রের বুকে এমন এক গেম চেঞ্জার নিয়ে এসেছে যা পশ্চিমা দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরানের নতুন নেভাল এয়ার ডিফেন্স মিসাইল সায়েদ 3G। কেন একে ইরানের নৌবাহিনীর জন্য এক বিশাল লাফ বা জায়ান্ট লিপ বলা হচ্ছে? সাগরের বুকে স্মার্ট কন্ট্রোল। 20 ফেব্রুয়ারি 2026 পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান এক বিশাল সামরিক মহড়া চালায়, যার নাম ছিল স্মার্ট কন্ট্রোল। এই মহড়াতে ইরান প্রথমবারের মতো তাদের যুদ্ধজাহাজ শহীদ সাইয়েদ সিরাজি থেকে সায়েদ 3G মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি ইরানের প্রথম ভার্টিক্যালি লঞ্চড বা লম্বালম্বিভাবে উৎক্ষেপণযোগ্য দীর্ঘ পাল্লার মিসাইল। আগে ইরানের জাহাজগুলো থেকে মিসাইল ছুটতে হলে লঞ্চারটিকে টার্গেটের দিকে ঘোরাতে হতো, যাতে সময় নষ্ট হতো। কিন্তু এই নতুন প্রযুক্তিতে মিসাইলটি সরাসরি আকাশের দিকে উঠে তারপর টার্গেটের দিকে ঘুরে যায়, অর্থাৎ শত্রু যেদিক দিয়ে আসুক না কেন 360 ডিগ্রি কোণে মুহূর্তের মধ্যে জবাব দেওয়া সম্ভব। সায়েদ 3G কতটা শক্তিশালী এই মিসাইল? গতি। এটি শব্দের গতির চেয়ে 7 গুণ বেশি দ্রুত বা ম্যাক 7 গতিতে ছুটতে পারে, প্রায় 8000 কিলোমিটার ঘন্টা। পাল্লা বা রেঞ্জ। এটি 150 কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের ফাইটার জেট, ড্রোন বা ক্রুজ মিসাইলকে ধ্বংস করতে সক্ষম। উন্নত গাইডেড সিস্টেম। এতে হাইব্রিড নেভিগেশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মিসাইলটি নিজের রাডার ব্যবহার করে শত্রু খুঁজে নিতে পারে। আবার চাইলে যুদ্ধজাহাজ থেকেও একে নিয়ন্ত্রণ করা যায়। সলিড ফুয়েল। এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানিতে চলে, যার ফলে এটি দীর্ঘ সময় স্টোর করে রাখা যায় এবং যুদ্ধের সময় খুব দ্রুত ফায়ার করা সম্ভব। কেন এটি আমেরিকার জন্য দুঃস্বপ্ন? পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট। এখানে মার্কিন নৌবাহিনীর বিশাল আধিপত্য রয়েছে, কিন্তু ইরানের এই নতুন মিসাইলটি এখন একটি ডিফেন্সিভ আমব্রেলা বা সুরক্ষা কবচ তৈরি করেছে। এখন থেকে ইরানের একটি ছোট করভেট বা যুদ্ধজাহাজও 150 কিলোমিটার এলাকা জুড়ে আকাশসীমা নিয়ন্ত্রণ করতে পারবে। এর মানে হলো মার্কিন ফাইটার জেট বা নজরদারি ড্রোনগুলো এখন আর আগের মতো স্বাচ্ছন্দ্যে ইরানের উপকূলের কাছে আসতে পারবে না। একে সামরিক ভাষায় বলা হয় এলাকা নিয়ন্ত্রণ। বিশ্বমানের সাথে তুলনা। যদি আমরা একে আন্তর্জাতিক সিস্টেমের সাথে তুলনা করি, তবে সায়েদ 3G অনেকটা আমেরিকার RIM-66 স্ট্যান্ডার্ড মিসাইল বা রাশিয়ার S-300F এর প্রাথমিক ভার্সনগুলোর মতো। যদিও আমেরিকার লেটেস্ট SM-6 মিসাইলগুলো এর চেয়েও বেশি শক্তিশালী, কিন্তু মনে রাখতে হবে ইরান এই প্রযুক্তি তৈরি করেছে বছরের পর বছর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকে। ইরান এখন ছোট ছোট যুদ্ধজাহাজেও এমন শক্তিশালী মিসাইল বসিয়ে দিচ্ছে, ফলে শত্রুপক্ষ যদি একটি জাহাজকে ধ্বংস করে দেয়, তবুও অন্য জাহাজগুলো থেকে হামলা চলতেই থাকবে। একে বলা হয় ডিস্ট্রিবিউটেড ডিনায়াল। ইরান এখন রুদ্ধশ্বাস এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাস্তায় আগুন, স্লোগান, ভাঙচুর। আবার সেই রাস্তাতেই বিপরীত চিত্র। হাজার হাজার মানুষ রাষ্ট্রের পতাকা হাতে নেমে এসেছে সরকার ও সর্বোচ্চ নেতার পক্ষে। দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে ইরান কার্যত দুই ধারায় বিভক্ত। সরকারপন্থী সমাবেশে অংশ নেওয়া অনেকেই বলছেন তারা শুরুতে বিক্ষোভী ছিলেন, কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে তখন তারা সরে দাঁড়ান। তাদের ভাষায় এটা আর প্রতিবাদ নেই, এটা বিশৃঙ্খলা। সেই বিশৃঙ্খলার মুখে তারা নিজেদের দায়িত্ব মনে করছেন দেশকে রক্ষা করা। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় তেহরান সহ একাধিক শহরে বিশাল জনসমাবেশ। মানুষ হাতে ইরানের পতাকা, সর্বোচ্চ নেতার ছবি। স্লোগানে মুখর রাজপথ, নেতৃত্বের প্রতি আনুগত্যের ঘোষণা। শক্ত অবস্থানে রাষ্ট্রযন্ত্র ও তার সমর্থকরা। এই অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মাত্রা যোগ করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীদের ক্ষতি হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তিনি দাবি করেছেন পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে পারে। ইরান এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতার পেছনে জড়িত। তার দাবি শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। একই সুরে কথা বলেছেন প্রভাবশালী রাজনীতিক আলী লারিজানিও। তাদের বক্তব্য ভিতরের দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিরল ভাষণে কঠোর অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন রাষ্ট্র ধ্বংসের চেষ্টা সহ্য করা হবে না। তার ভাষায় ইসলামী প্রজাতন্ত্র ত্যাগের উপর দাঁড়িয়ে আছে এবং প্রয়োজন হলে নিজেকে রক্ষায় শক্তি প্রয়োগ করবে। সরকারি সূত্র জানায় নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। শত শত মানুষ আটক, বিপুল অস্ত্র উদ্ধারের দাবিও করা হয়েছে।
এই পরিস্থিতিতে ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। সেখানে তিনি লিখেছেন, ইরান হয়তো আগে কখনো এত কাছ থেকে স্বাধীনতাকে দেখেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। কী ধরনের সাহায্য তা স্পষ্ট নয়, কিন্তু তেহরানের কাছে এটি স্পষ্ট বার্তা, বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত। বিক্ষোভ যখন টানা দ্বিতীয় সপ্তাহে, তখন সর্বোচ্চ নেতা সরাসরি ট্রাম্পকে আক্রমণ করেছেন। তিনি তাকে অহংকারী আখ্যা দিয়ে বলেছেন তার হাতে ইরানিদের রক্ত লেগে আছে। তিনি সতর্ক করেন, ইতিহাস বলে ক্ষমতার শীর্ষেই অনেক শাসকের পতন ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে বিদেশি শক্তির মদদে পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে 200 জনের বেশি সন্ত্রাসী সংগঠক আটক হয়েছে। গ্রেনেড থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র, বড় ধরনের অস্ত্রভাণ্ডার উদ্ধারের কথাও বলা হয়েছে। এর ফলে বিক্ষোভের তীব্রতা কমেছে। আইআরজিসিকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সাধারণ সেনাবাহিনীর বদলে এই বাহিনীর ওপরই ভরসা করছেন সর্বোচ্চ নেতা, কারণ তাদের আনুগত্য প্রশ্নাতীত। একই সঙ্গে সক্রিয় করা হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। বার্তা স্পষ্ট, ইরান প্রস্তুত দুই দিকেই, ভিতরের অস্থিরতা ও বাইরের চাপ মোকাবিলা। ইরান উত্তাল, খামেনির কড়া বার্তা ও ট্রাম্পের হুমকি। ইরানের রাস্তায় আগুন জ্বলে উঠেছে। ছোটখাটো বিক্ষোভ এখন দম বন্ধ করা হিংসায় রূপ নিয়েছে। মানুষ রাস্তায় নামছে, সরকার কোণঠাসা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন। এর ফলে নতুন একটি বিপজ্জনক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি শাসক গোষ্ঠী খামেনি নেতৃত্বাধীন ব্যবস্থাপনা কড়া পদক্ষেপ শুরু করেছে। তারা বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্ট দাবি করে তাদের উপর অগ্নিসংযোগ ও সন্ত্রাসের দায় চাপাচ্ছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে এগোচ্ছে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত। বিস্তারিত কিছু জানায়নি, তবে সময় ও প্রেক্ষাপট স্পষ্ট। ট্রাম্পের এই বার্তা এসেছে প্রায় 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মাঝে, যেখানে তিনি বারবার সতর্ক করেছেন, যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করে তবে ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে। একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন। তিনি সরাসরি ট্রাম্পকে নিশানা করেছেন, তাকে অহংকারী বলে আখ্যায়িত করেছেন। খামেনি সতর্ক করেছেন, ইতিহাস প্রমাণ করে প্রায়ই শাসকরা তাদের ক্ষমতার শীর্ষে থাকতে থাকতে পতিত হয়। খামেনি তারপর নিজের দেশের মানুষের দিকে লক্ষ্য ফিরিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের শহর ও রাস্তাঘাট ধ্বংস করছে। তার মতে এই অস্থিরতা স্বাভাবিক নয়, এটি বিদেশি প্রভাবিত। রাষ্ট্রীয় মিডিয়া একই বক্তব্য তুলে ধরছে। তারা বলছে এটি একটি সমন্বিত প্রচেষ্টা ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার জন্য। ইরানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী সরকারের নিরাপত্তা বাহিনী এক বড় অভিযান চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে 200-এর বেশি সন্দেহভাজন সন্ত্রাসী ও অশান্তিকর ব্যক্তি আটক করা হয়েছে। অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে, ফায়ার আর্মস, গোলাবারুদ, গ্রেনেড, মলোটোভ ককটেল সহ। রাষ্ট্রীয় মিডিয়া বলছে এই অভিযান বিক্ষোভের তীব্রতা কমানোর একটি গুরুত্বপূর্ণ কারণ। ইরান শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি করলেও ট্রাম্পের বার্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। ওয়াশিংটন কিভাবে সাহায্য করবে তা স্পষ্ট নয়, তবে তেহরান এটিকে বিদেশি হস্তক্ষেপের প্রমাণ হিসেবে দেখছে। ইরানের অস্থিরতা শুধু দেশীয় সমস্যা থাকছে না, এটি দ্রুত একটি আন্তর্জাতিক ফ্ল্যাশ পয়েন্টে রূপ নিচ্ছে। খামেনি দেশীয় সেনাবাহিনী বা পুলিশকে নয়, ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন। কর্মকর্তাদের মতে খামেনি তার ভাগ্য আইআরজিসি এর হাতে রেখেছেন। আইআরজিসি শুধু সামরিক বাহিনী নয়, তারা ইরানের অর্থনীতি, গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক ব্যবস্থা সবখানে গভীরভাবে প্রবেশ করেছে। তাই তারা খামেনির সবচেয়ে বিশ্বস্ত শক্তি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরও প্রস্তুত করা হয়েছে। এই কৌশলটি বিদেশি হুমকি প্রতিরোধ বা মোকাবিলার উদ্দেশ্যে। এটি দেখায় তেহরান একই সঙ্গে অভ্যন্তরীণ অস্থিরতা এবং বাইরের উত্তেজনার জন্য প্রস্তুত। কিছু রিপোর্টে বলা হয়েছে খামেনি দেশ ছেড়ে পালাতে পারেন, কিন্তু এক শীর্ষ কর্মকর্তা বলেছে খামেনি তেহরান ছাড়বেন না, এমনকি যদি B-52 বোমারু বিমানও আকাশে ঘুরে। পালানোর কোনো পরিকল্পনা নেই। রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র, ইরানের পাশে মস্কো, মধ্যপ্রাচ্যে নতুন হিসাব। তুরস্কের পর এবার ইরানের পাশে দাঁড়ালো আরেক বন্ধু রাশিয়া। আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে মস্কো ইরানকে তাদের অত্যাধুনিক ইস্কান্দার M ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে এটি শুধু দুই দেশের সামরিক সম্পর্কের গভীরতা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই খবর এমন এক সময়ে সামনে এসেছে যখন ইরান ভেতরে বাইরে চাপের মুখে। একদিকে দেশ জুড়ে বিক্ষোভ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা। ঠিক এই প্রেক্ষাপটে রাশিয়ার এমন পদক্ষেপ তেহরানের জন্য রাজনৈতিক ও সামরিকভাবে বড় বার্তা বহন করে। প্রথমে বোঝা দরকার ইস্কান্দার M আসলে কি। এটি রাশিয়ার তৈরি একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা,
যার পাল্লা প্রায় 500 কিলোমিটার। তবে শুধু দূরত্বই একে ভয়ঙ্কর করে তোলে না, এর আসল শক্তি লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ইস্কান্দার ক্ষেপণাস্ত্র অত্যন্ত উচ্চ গতিতে ছুটতে পারে এবং উড্ডয়নের সময় মাঝ আকাশেই গতিপথ পরিবর্তন করতে সক্ষম। অর্থাৎ শত্রুপক্ষ যদি ধরে নেয় ক্ষেপণাস্ত্রটি কোন পথে যাবে, বাস্তবে সেটি ভিন্ন পথ বেছে নিতে পারে। এই বৈশিষ্ট্য একে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে আলাদা করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইস্কান্দার অনেক সময় নিচু উচ্চতায় উড্ডয়ন করে, যার ফলে রাডারের চোখে সহজে ধরা পড়ে না। এতে শত্রুপক্ষের আগাম সতর্কতার সময় কমে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, ইস্কান্দারকে পুরোপুরি অপ্রতিরোধ বলা না গেলেও এটি বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিনভাবে প্রতিহতযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর একটি। বিশেষ করে প্যাট্রিয়ট বা আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে যদি একাধিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র ইরানের জন্য কী পরিবর্তন আনবে? বিশ্লেষকদের মতে ইস্কান্দর যুক্ত হলে ইরানের প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী ও প্রতিরোধমূলক হয়ে উঠবে। এর মানে হলো ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার পরিকল্পনা এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারণ হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া আরও নির্ভুল ও দ্রুত হতে পারে। এখানে আরেকটি দিক গুরুত্বপূর্ণ। রাশিয়া এই অস্ত্র সরবরাহ করে শুধু ইরানকে শক্তিশালী করছে না, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তাও দিচ্ছে, মধ্যপ্রাচ্যের রাশিয়া এখনও প্রভাবশালী খেলোয়াড়। ইরানের ভেতরে যখন বিক্ষোভ চলছে, তখন এমন সামরিক সহযোগিতা খামেনি প্রশাসনের মনোবল বাড়াতে সাহায্য করবে। এটি দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামোর জন্য এক ধরনের আত্মবিশ্বাসের উৎস হতে পারে। তবে এই পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য উদ্বেগজনক, কারণ শক্তির ভারসাম্য বদলালে ভুল হিসাব, ভুল সিদ্ধান্ত এবং উত্তেজনা দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে ইরান ইসরায়েল সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের অস্ত্র সংযোজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইস্কান্দার এম শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি কৌশলগত বার্তা। রাশিয়া দেখিয়ে দিল ইরান একা নয়, আর ইরান বুঝিয়ে দিল চাপ যতই আসুক, তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর পথেই হাঁটছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাই সামনের দিনগুলো আরও বেশি হিসাব নিকাশের, আরও বেশি সতর্কতার, কারণ এখানে প্রতিটি নতুন অস্ত্র মানেই শুধু শক্তি নয়, নতুন ঝুঁকিও। ইরানের সংকট ধীরে ধীরে এমন এক জায়গায় যাচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল সবাই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছে। প্রথমে ইরানের অবস্থানটা বুঝি। ইরানের শীর্ষ নেতৃত্ব পরিষ্কারভাবে বলেছে তারা যুদ্ধ চায় না, আগাম হামলার কোনো পরিকল্পনাও নেই। কিন্তু একই সঙ্গে তারা এটাও বলছে, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে তার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। তাদের যুক্তি খুব সোজা, যুদ্ধ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো শক্ত অবস্থানে থাকা, যেন প্রতিপক্ষ ভুল হিসাব না করে। এটা নতুন কিছু নয়। ইরান বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মধ্যে আছে। নিষেধাজ্ঞা, হুমকি, সামরিক মহড়া, সব মিলিয়ে ইরান সবসময় নিজেকে ঘিরে রাখা শত্রুদের কথা মাথায় রেখেই পরিকল্পনা করে। কিন্তু একই বক্তব্যে ইরান আরেকটি দরজা খোলা রেখেছে আলোচনার জন্য। তারা বলছে তারা আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু সেই আলোচনা হতে হবে সম্মানের ভিত্তিতে, সমতার জায়গা থেকে। একতরফা শর্ত চাপিয়ে দিলে বা আদেশের ভাষায় কথা বললে সেই আলোচনা গ্রহণযোগ্য হবে না। ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিরিয়াস বা গুরুতর ও বাস্তব সমঝোতার জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। বিদেশি রাষ্ট্রদূতদের এক গ্রুপে বক্তৃতা করার সময় তিনি বলেছেন, আমরা নেগোসিয়েশন বা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু সেটি হতে হবে ন্যায্য আলোচনা, সমানাধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। এবার আসি ইরানের ভেতরের পরিস্থিতিতে। সাম্প্রতিক বিক্ষোভ শুরু হয়েছিল অর্থনৈতিক সমস্যার কারণে, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, জীবনযাত্রার চাপ। কিন্তু খুব দ্রুত এই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। ইরান সরকার বলছে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে এনেছে। তাদের দাবি, এই বিক্ষোভ স্বাভাবিক ছিল না, এটাকে ইচ্ছাকৃতভাবে সহিংস করা হয়েছে যেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের অজুহাত পায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান নাকি আলোচনার জন্য যোগাযোগ করেছে, তবে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন সময় নাকি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সামরিকভাবে কি করতে পারে তা নিয়ে সব বিকল্প বিবেচনায় আছে, সাইবার হামলা থেকে শুরু করে সরাসরি আঘাত পর্যন্ত। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের সেনা বা ঘাঁটিতে আঘাত করে তাহলে জবাব হবে ভয়াবহ। পাল্টা হিসেবে ইরানও জানিয়েছে আক্রমণ হলে মার্কিন সামরিক ও বাণিজ্যিক স্থাপনাগুলো বৈধ লক্ষ্য হবে। এই পুরো পরিস্থিতিতে চীন হস্তক্ষেপ করেছে ভিন্নভাবে। তারা যুদ্ধ নয়, সংযোগ চায়, কারণ ইরানের যুদ্ধ মানেই পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইসরায়েল সরাসরি প্রভাবিত হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আব্বাস আরাকচি এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকারের মধ্যে যোগাযোগের চ্যানেল খোলা হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজন হলে তথ্য আদান প্রদান করা হবে। তিনি জোর দিয়ে বলেন, আগাম হামলা ইরানের এজেন্ডা নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন রূপ নিচ্ছে। গত জুনে মাত্র 12 দিনের যুদ্ধে রক্ষা পেয়েছিল আমেরিকা, কিন্তু এবার ইরান অন্যরকম। এবার ইরান তার চারপাশে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিকে সম্পূর্ণ ভগ্নাংশে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি এখন ইরানি মিসাইলের আওতায়। ইরান ইতিমধ্যেই পরীক্ষা করেছে। কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তখন আমেরিকা অনুভব করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী। ইরানের চারপাশে প্রায় 22টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ইরানি পার্লামেন্ট স্পিকার এবং সাবেক ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি প্রধান স্পষ্ট করে বলেছেন, ইরানের ভূখণ্ডে যদি আমেরিকা কোনো ধরনের হামলা চালায়, তার জবাব হবে সরাসরি এবং কঠোর। শুধু তাই নয়, এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজকেও তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। ইরানি নেতৃত্বের এই ঘোষণায় স্পষ্ট হয়েছে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন সামরিক উপস্থিতি এবার তাদের নিশানায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও সাবেক রিভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকির গালিবাফ। তার ভাষায়, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে দেওয়া হবে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে পৌঁছাবে প্রথমে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার মধ্যে আমেরিকার জন্য এখন বড় ঝুঁকি। যদি তারা ইরানের মাটিতে পা বাড়ায়, তাহলে তাদের সমুদ্র ও স্থল বাহিনী উভয়ই বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের বড় মার্কিন ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আল উদাইদ এয়ারবেস, বাহরাইনের নৌবাহিনীর 5ম বহর, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের একাধিক ঘাঁটি। এছাড়াও পারস্য উপসাগর এবং লোহিত সাগরে রয়েছে আমেরিকার যুদ্ধজাহাজ। কাতারে পারস্য উপসাগরের তীরে অবস্থিত আল উদাইদ এয়ারবেস মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান কেন্দ্র। এখানে প্রায় 10,000 মার্কিন সৈন্য অবস্থান করছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের সম্মুখ ভাগের সদর দপ্তর এখানে। এখান থেকে মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। কাতার সরকার ইতিমধ্যেই এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে $8 বিলিয়ন বেশি ব্যয় করেছে। ইরানি বিশ্লেষকদের মতে, যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়, প্রথমে আল উদাইদ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হবে। সেখান থেকে মার্কিন অভিযান এবং বিমান অপারেশন তৎক্ষণাৎ ব্যাহত হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধযন্ত্রে এই ধরনের আঘাতের প্রভাব বিশাল। গালিবাফ স্পষ্ট করে বলেছেন, আমরা সরাসরি জবাব দেব। আমাদের লক্ষ্য স্পষ্ট। ইরানের প্রতি হামলা হলে আমরা শান্তভাবে অপেক্ষা করব না। এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান বিশ্বকে দেখাচ্ছে তারা প্রস্তুত এবং হঠাৎ হামলার জন্য অপেক্ষা করছে না। এবারের উত্তেজনা শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলো এবার সতর্ক। মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা এবং ইরানের প্রস্তুতি যে বাস্তব, তা সবাই বুঝছে। ইরান বলেছে, আমরা শান্তি চাই, কিন্তু যদি হামলা আসে, জবাব হবে কঠোর। আমাদের প্রতিশোধ মৃদু হবে না। মধ্যপ্রাচ্যে আমাদের নজর সবসময় থাকবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি, সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজ সবই এখন এক উত্তপ্ত কুণ্ডলিতে। এক ক্ষুদ্র ভুলও পুরো অঞ্চলে আগুন লাগাতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, ট্রাম্প কার্ড কি ইরানের খোররামশার 4 ক্ষেপণাস্ত্র? মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বাড়ছে। একদিকে যুক্তরাষ্ট্রের কড়া ভাষা, অন্যদিকে ইরানের পাল্টা শক্তি প্রদর্শন। এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররামশার 4। অনেক বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্রের চাপের জবাবে এটিই এখন তেহরানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। খোররামশার 4 কেন গুরুত্বপূর্ণ? ইরানের দাবি অনুযায়ী খোররামশার 4 একটি অত্যন্ত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি সর্বোচ্চ 1500 কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহন করতে পারে, যা ইরানের ক্ষেপণাস্ত্র বহরের মধ্যে অন্যতম ভারী। সাধারণভাবে একটি ক্ষেপণাস্ত্র যত বেশি ওজন বহন করতে পারে, তার ধ্বংস ক্ষমতাও তত বেশি হয়। বিশ্লেষকরা বলছেন, এখানে ইরান ইচ্ছাকৃতভাবে দূরত্ব বাড়ানোর চেয়ে প্রচণ্ড শক্তিশালী হামলার সক্ষমতা বাড়ানোর দিকে বেশি জোর দিয়েছে। অর্থাৎ খুব দূরে নয়, কিন্তু যেখানে আঘাত করবে সেখানে ভয়াবহ ক্ষতি নিশ্চিত। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের তত্ত্বাবধানে। প্রযুক্তিগত সক্ষমতা কি বলছে?
খোরামশার-4 একটি তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এর মানে হলো এটি উৎক্ষেপণের সময় খুব দ্রুত গতি পায় এবং উচ্চ থ্রাস্ট তৈরি করতে পারে। ইরানি সূত্রগুলো বলছে এর স্বল্প ফ্লাইট টাইম এবং ম্যানুভারেবল ওয়ারহেড এটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই বৈশিষ্ট্যের কারণে ইসরায়েলের অ্যারো ডিফেন্স সিস্টেম কিংবা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে পারে। ইরানের দাবি, লক্ষ্য এলাকায় পৌঁছে এটি একসঙ্গে প্রায় ৮০টি আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র দিয়েই একাধিক স্থানে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। বাস্তবে কি ব্যবহার হয়েছে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইসরায়েলের দিকে যে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করা হয় সেখানে খোরামশার-4 ব্যবহার করা হয়েছিল। এছাড়া ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলের হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করা হয়। ইউরোনিউজের তথ্যমতে ওই সময়ে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এসব হামলা ছিল হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং IRGC কমান্ডার আব্বাস নীলফরুশানের হত্যার প্রতিক্রিয়া। আন্তর্জাতিক সংবাদ সংস্থা AP জানিয়েছে খোরামশার-4 অনেকটাই উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি। মুসুদানের পাল্লা প্রায় ৪,০০০ কিলোমিটার, যদিও সেটি তুলনামূলকভাবে হালকা ওয়ারহেড বহনে সক্ষম। তবে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি পশ্চিমা বিশ্লেষকদের দীর্ঘদিনের উদ্বেগ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি অভিযোগ করেছেন ইরানে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সক্রিয় ভূমিকা রয়েছে। তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাগচি বলেন, বিদেশি মদতপুষ্ট অনুপ্রবেশকারীরা পরিকল্পিতভাবে বিক্ষোভকে সহিংস রূপ দিয়েছে। তার দাবি, এসব এজেন্ট বিক্ষোভকারী ও পুলিশের ওপরই গুলি চালিয়েছে, যাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয় এবং সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়। আরাগচির মতে তেহরানের কাছে অডিও রেকর্ড ও তথ্য প্রমাণ রয়েছে, যেখানে দেখা যায় বিক্ষোভের মধ্যে সশস্ত্র অপারেটিভদের গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। অনেক নিহত ব্যক্তির শরীরে পেছন দিক থেকে গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ফরাসি ভাষী এজেন্টরা এই বিক্ষোভে অনুপ্রবেশ করেছিল এমন জীবন্ত প্রমাণ তাদের হাতে আছে। মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপ, একটু হাওয়া লাগলেই বিস্ফোরণ। ঠিক সেই মুহূর্তে এক আঞ্চলিক শক্তি স্পষ্ট করে লাইন টেনে দিল। সেই দেশটি হল তুরস্ক। ইরানকে ঘিরে যখন উত্তেজনা চরমে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানাচ্ছেন, তখন তুরস্ক বলছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান আমরা সমর্থন করি না, একদমই না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি সতর্ক করে বলেছেন, শক্তি ব্যবহার করলে সংকট কমবে না, বরং আরও গভীর হবে। তার ভাষায়, ইরানের সমস্যার সমাধান ইরানের ভেতর থেকেই আসতে হবে, বাইরে থেকে বোমা বা হুমকি দিয়ে নয়। ইরানে যদি বাইরের শক্তি সামরিক হস্তক্ষেপ করে তাহলে কি হবে? তুরস্ক বলছে, পুরো অঞ্চলটাই অস্থিতিশীল হয়ে পড়বে। হাকান ফিদান পরিষ্কার করে বলেছেন, আমরা চাই সমস্যার সমাধান হোক সংলাপের মাধ্যমে। ইরানে ব্যাপক অস্থিরতা হলে সেটা এই অঞ্চলের সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে। তাই আমরা কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাব। যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যস্থতাকারী হোক বা সরাসরি আলোচনায় নিজেদের মধ্যে বিষয়টা মেটা। এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুরস্ক শুধু মুখে মুখে নয়, বাস্তব কূটনীতিতেও মধ্যস্থতার ভূমিকা নিতে চায়। অন্যদিকে তেহরানও চুপ নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘে চিঠি দিয়ে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা প্রত্যাখ্যান করে। তার দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভকে বাইরে থেকে নাশকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক বক্তব্যেরও কড়া সমালোচনা করেছেন। ইরানের বার্তা স্পষ্ট, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় তারা কোনো ছাড় দেবে না। এই উত্তেজনার মধ্যেই আরেকটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একসময়ের চরম প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরব আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। চীন প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। বেজিং বলছে, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাদের মতে, জাতিসংঘ সনদের ভিত্তিতে গড়া আন্তর্জাতিক আইনই বৈশ্বিক ব্যবস্থার মূল স্তম্ভ। শক্তিধর দেশগুলো যদি এই আইন মানতে ব্যর্থ হয়, তাহলে পৃথিবী আবার জঙ্গলের আইনে ফিরে যাবে। রাশিয়াও একই সুরে কথা বলছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেরাই যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়েছিল, এখন তারাই সেটাকে ভেঙে ফেলছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক কোনো তৃতীয় পক্ষ ভাঙতে পারবে না। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে উত্তর দক্ষিণ করিডোর এই সহযোগিতা দীর্ঘমেয়াদী। এই মুহূর্তে তুরস্ক, চীন, রাশিয়া তিন দেশই বলছে, যুদ্ধ নয়, সংলাপই শেষ রাস্তা। কিন্তু ইতিহাস বলে, উত্তেজনার সময় সবচেয়ে কঠিন কাজটাই হলো শান্ত থাকা।
এদিকে ইরানে হামলার হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্র এর সম্প্রচার মাধ্যম নিউজ নেশনের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ভেনেজুয়েলায় অভিযানের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যুক্তরাষ্ট্রের বিমানবাহী কোনো রণতরী মোতায়েন নেই। এমন সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের 12টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, আর বর্তমানে মধ্যপ্রাচ্যে দেশটির যুদ্ধজাহাজ রয়েছে 6টি। বিক্ষোভে জ্বলছে ইরান, হুমকি দিচ্ছেন ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্র কি সত্যিই হামলা চালাতে পারবে? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দৃষ্টি ঘুরিয়েছেন ইরানের দিকে। 13 জানুয়ারি ট্রাম্প স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করে তবে বড় মূল্য দিতে হবে। তিনি সরাসরি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, প্রতিবাদ চালিয়ে যাও, সাহায্য আসছে। এই বক্তব্য অনেকের মনে প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্র কি ইরানে ভেনেজুয়েলার মতো কোনো অভিযান চালাতে চায়? ইরান কেন ভেনেজুয়েলা নয়? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আগে ভেনেজুয়েলার পরিস্থিতি দেখতে হবে। ভেনেজুয়েলার পতনের অন্যতম কারণ ছিল দেশটির দুর্বল ও প্রায় অচল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার দেয়া S-300VM ও BUK M2E সিস্টেম ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। অনেক রাডার বছরের পর বছর কাজই করছিল না, ফলে যুক্তরাষ্ট্র খুব সহজেই কারাকাসের আকাশে বিশেষ বাহিনী নামাতে পেরেছিল। কিন্তু ইরান সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতা। ইরানের শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল। ইরান বহু বছর ধরে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ ইরানের কাছে রয়েছে রাশিয়ার S-300 ও আধুনিক S-400, চীনের HQ-9B দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, নিজস্ব তৈরি বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানি সংসদ সদস্য আবুল ফজল জোরাভান্দ জানিয়েছেন, রাশিয়ার MiG-29 ইতিমধ্যে এসেছে, Su-35 আসছে পথে। চীন ও রাশিয়া বিপুল সংখ্যক এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করছে। HQ-9B ক্ষেপণাস্ত্র রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। বাভার 373 এর রেঞ্জও 300 কিলোমিটারের বেশি বলে দাবি করা হয়। 2025 সালের যুদ্ধে ইসরায়েলের হামলার পর ইরান এই প্রতিরক্ষা আরও শক্ত করেছে। ক্ষেপণাস্ত্র শক্তি ইরানের সবচেয়ে বড় হাতিয়ার। ইরানের কাছে প্রায় 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। অনেক ক্ষেপণাস্ত্র ঘাঁটি পাহাড়ের গভীরে লুকানো, যেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। ইরানের রিভলিউশনারি গার্ড বলছে, তারা এখন যে কোনো যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা। 2025 সালের মতো পরিস্থিতি এখন নেই। এই মুহূর্তে উপসাগরে কোনো মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। USS গার্ল্যান্ড R-4 পাঠানো হয়েছে ক্যারিবিয়ানে। USS নিমেটস রয়েছে নিজ দেশে। ইরানে হামলা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা ইরাকের ঘাঁটির ওপর নির্ভর করতে হবে। কিন্তু ইরান আগেই সতর্ক করে দিয়েছে, এই দেশগুলোর ঘাঁটিও হামলার লক্ষ্য হবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় 40,000 সেনা রয়েছে। যে কোনো হামলায় তারা বড় ঝুঁকিতে পড়বে। B-2 বোমারু বিমান দিয়ে দূর থেকে হামলা সম্ভব হলেও তা অতিরিক্ত ধ্বংসাত্মক এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, মাটিতে সেনা নামানো হবে না। খামেনিকে হত্যা বা আটক কতটা বাস্তব? ভেনেজুয়েলার মতো করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আটক করা প্রায় অসম্ভব। ইরান ভৌগোলিকভাবে বিশাল, দেশটি বহু স্তরের প্রতিরক্ষার ভেতরে আবদ্ধ। খামেনিকে হত্যা করা তুলনামূলক সহজ হতে পারে, কিন্তু সেটি ভয়াবহ যুদ্ধ ডেকে আনবে। এমনকি ইরান আগেই উত্তরসূরি পরিকল্পনা তৈরি করে রেখেছে। ট্রাম্প প্রকাশ্যে কঠোর কথা বলছেন, হুমকি দিচ্ছেন, ইরানের জনগণকে সাহস দিচ্ছেন, কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্রের বিকল্প খুব সীমিত। ইরানের শক্তিশালী প্রতিরক্ষা, চীন রাশিয়ার সমর্থন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ভয়, সব মিলিয়ে ওয়াশিংটনের সামনে রাস্তা খুবই সংকীর্ণ। হুমকি দেওয়া সহজ, কিন্তু ইরানে হামলা চালানো তা অনেক বেশি কঠিন। শক্তি, জেদ, অটলতা। ইরানের রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচারিত ছবি দেখাচ্ছে, ইসলামী বিপ্লবী গার্ড কোরের স্থলবাহিনী স্থিরভাবে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র তেহরানের রাস্তা নয়, পুরো বিশ্বের দিকে একটি স্পষ্ট বার্তা, আমরা প্রস্তুত। এটি কোনো সাধারণ অনুষ্ঠান নয়, এটি ইরানের উত্তরের সীমান্তে সেনা শক্তির প্রদর্শনী। এ সময় যুক্তরাষ্ট্রের সাধারণ হুমকি কিছুটা নীরব। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছে, এখন আক্রমণ বন্ধ করুন, ইরানকে একটি সুযোগ দিন। কিন্তু তেহরান অপেক্ষা করছে না। IRGC এর উপস্থিতি কেবল প্রতীকী নয়, এটি একটি কৌশলগত বার্তা। আমাদের প্রতিরক্ষা অটল, শৃঙ্খলিত এবং সর্বদা প্রস্তুত।
চাপ, নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ আন্দোলনের পরেও ইরান শক্তি প্রদর্শন করছে। দূরদৃষ্টি কৌশলে কূটনীতি কিছু সময় কিনছে। মাঠে ইরান প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানকে বাধ্য করা যাবে না, ইরানকে বিচ্ছিন্ন করা যাবে না। চাপের মুখে তেহরান পিছপা হব না। ওয়াশিংটন পরিকল্পনা পুনর্মূল্যায়ন করছে, উপসাগরীয় রাজধানীগুলো সতর্ক করছে, আর তেহরান রাজনৈতিক, সামরিক ও মানসিকভাবে প্রস্তুত। আমরা আপনাদের অবিলম্বে প্রত্যাহার করতে বলছি, এক পা এগোতে দেবেন না। যদি আমরা সত্যিই শুরু করি, শান্তি আলোচনা হবে না। 50 বছরের ক্ষতি, ধৈর্য, সভ্যতা সব অগ্রাহ্য করা হয়েছে। যদি আমরা আবার সেই পবিত্র প্রতিরক্ষা যুগে ফিরে যাই, সমস্যা এড়ানো যাবে না। এখনই থামুন, ফিরে যান। ইরান একটি বিচক্ষণ ও মহৎ জাতি, যুদ্ধ চাই না, কিন্তু প্রয়োজন হলে আমরা কাজ শেষ করব। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, তুরস্ক, ইরাকের সঙ্গে সম্পর্ক রাখব, কিন্তু এ অঞ্চলে কোনো মার্কিন ঘাঁটি নিরাপদ থাকবে না। ট্রাম্প যত এগোবেন, পরিস্থিতি তত খারাপ হবে। এই সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমান বাহিনী পাঠাচ্ছে। ট্রাম্পের আক্রমণ ঘড়ির কাঁটায়। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এগোচ্ছে। মধ্যপ্রাচ্যে এক নতুন ভূমিকম্প আসতে চলেছে। একটি ভুল পদক্ষেপ বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শিত হচ্ছে। কমপক্ষে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ উপসাগরে পাঠানো হয়েছে। প্রতিবাদ ভেঙে পড়া তেহরানকে লক্ষ্য করে হামলা পরিকল্পিত। 6টি স্ট্র্যাটো ট্যাঙ্কার সৌদি আরবের দিকে যাচ্ছিল। একই সময়ে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মী সরানো হচ্ছে। এটি ছিল গত বছরের প্রতিশোধের মতোই সম্ভাব্য লক্ষ্য। ইরান বারবার সতর্ক করেছে যে কোনো মার্কিন হস্তক্ষেপ উপসাগরের ঘাঁটিতে হামলা করবে। এক ভুল হিসাব পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। প্রেস সেক্রেটারি কারিন লেভিট বললেন, ট্রাম্প পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। 800 জনের জীবন বাঁচানো হয়েছে। তিনি সব বিকল্প উন্মুক্ত রেখেছেন। ট্রাম্পও নিজেই জানিয়েছেন, নিষ্পত্তি নিশ্চিত নয়, পরিস্থিতি চলমান, আমরা দেখব। পাশাপাশি সৌদি আরব, কাতার এবং ওমান যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে। আক্রমণ পুরো অঞ্চলকে অস্থির করতে পারে। আল উদেদ ঘাঁটির সতর্কতা স্তর কমেছে। বিমান এবং কর্মীরা ধীরে ধীরে ফিরে আসছে। এই আন্দোলন ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া প্রতিবাদ দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। ইরান বলছে, বাইরে থেকে প্রভাবিত করা হয়েছে ট্রাম্পকে যুদ্ধের ফাঁদে ফেলার জন্য। সিনেটর লিন্ডসে গ্রাহাম বলছেন, ট্রাম্প এখনও শক্তিশালী পদক্ষেপের জন্য প্রস্তুত। ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই এক ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেছেন, ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে, আমরা তার হাত এবং আঙুল কেটে ফেলব। প্রকাশ্যে তিনি এই হুমকি দিয়েছেন। জেনারেল রেজাই আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, ইরান তখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না যতক্ষণ না তার লক্ষ্য পূর্ণ হয়। তিনি স্পষ্ট করে বলেন, যদি যুদ্ধ এগোতে থাকে, যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে সতর্ক করে তিনি যোগ করেছেন, আমরা যা সংযম এবং কৌশল দেখেছি, আপনি তো উপেক্ষা করছেন। এখনই থামুন, পিছিয়ে যান, না হলে মধ্যপ্রাচ্যে আপনার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এই হুমকির পর কিছুটা শিথিল হয়েছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কাতার এবং ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে বলেছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে ইরান সরকার এই আশ্বাস পুরোপুরি বিশ্বাস করছে না, কারণ গত বছরের পারমাণবিক আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। ইরান ইসরায়েলের নেতাদের মধ্যে যোগাযোগেও দেখা দিয়েছে নতুন পর্ব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা দেখে উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার প্রচেষ্টা চালাচ্ছেন। ফোন কলে পুতিন ইরান এবং ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, পেজেশকিয়ান রাশিয়ার জন্য জাতিসংঘে ইরানের সমর্থনের প্রশংসা করেছেন। ইরান রাশিয়ার একজন কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত, তাই যে কোনো সংঘাত যা ইরানের প্রো মস্কো নেতৃত্বকে হুমকির মুখে ফেলতে পারে তার বিষয়ে রাশিয়া সতর্ক। এই ফোন কল রাশিয়ার প্রথম প্রকাশ্য মন্তব্য ছিল, যা ইরানের সরকারের সঙ্গে মস্কোর সরাসরি সংযোগ প্রকাশ করে। রাশিয়া ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, যদিও 2023 সালের গাজার ঘটনায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে রাশিয়ার সমালোচনা সম্পর্ককে কিছুটা জটিল করেছে। পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ফোন কলে ক্রেমলিন জানিয়েছে, মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত, তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পদক্ষেপের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ।
সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানের ওপর হামলা এই অঞ্চলে মারাত্মক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরান ট্রাম্পকে সতর্ক করে বলছে, যদি যুক্তরাষ্ট্র এগোতে চায় তাহলে কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC একটি ভয়ঙ্কর হুমকি দিয়েছে। তাদের ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে, কাতারে মার্কিন সামরিক কমান্ডাররা কোথায় লুকিয়ে আছেন সেই জায়গা তারা চিহ্নিত করে ফেলেছে। কাতারের গোপন অবস্থান নিয়ে কী দাবি? ওই পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্টকম এর শীর্ষ কর্মকর্তারা কাতারের বিখ্যাত আল উদেইদ বিমান ঘাঁটি ছেড়ে গোপনে দোহা শহরের একটি বিলাসবহুল হোটেলে আশ্রয় নিয়েছেন। বার্তাটি ছিল স্পষ্ট এবং হুমকিমূলক, 5 তারকা হোটেলের দেয়ালও নিরাপত্তা দিতে পারবে না। এর মানে ইরান পরিষ্কার করে জানাতে চাইছে, আমেরিকান সেনারা যেখানে থাকুক তারা ইরানের নিশানার বাইরে নয়। আল উদেইদ এয়ারবেস কেন এত গুরুত্বপূর্ণ? কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করে। এই ঘাঁটি থেকে পরিচালিত হয় পুরো মধ্যপ্রাচ্যের জন্য US সেন্ট্রাল কমান্ড, মার্কিন বিমান বাহিনীর আঞ্চলিক সদর দপ্তর, ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ ইউনিট। অর্থাৎ এই ঘাঁটি মানে আমেরিকার যুদ্ধের মস্তিষ্ক। হঠাৎ সেনা সরানোর কারণ কি? যুক্তরাষ্ট্র আল উদেইদ ঘাঁটি থেকে কিছু সেনা ও কর্মীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সরকারিভাবে বলা হয়েছে এটি সতর্কতামূলক ব্যবস্থা। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে এবং সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। কারণ একটাই, ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যদি আমেরিকা হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে সেগুলো সবই লক্ষ্যবস্তু হবে। ট্রাম্প কি পিছু হচ্ছেন? এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা নরম সুরে কথা বলেছেন। তিনি দাবি করেন, ইরান নাকি 800 রাজনৈতিক বন্দীর ফাঁসি বাতিল করেছে, আর সেটাকেই তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপনি তো ইরানি বিক্ষোভকারীদের রাস্তায় নামতে বলেছিলেন, সাহায্যের কথাও বলেছিলেন, সেই সাহায্য কি এখনও আসছে? ট্রাম্পের উত্তর ছিল, আমরা দেখব। তারা 800 জনকে ফাঁসি দেয়নি, এটা বড় ব্যাপার। এতে মনে হচ্ছে ট্রাম্প হয়তো এখনই হামলার সিদ্ধান্ত নিচ্ছেন না। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি কি যুদ্ধের ইঙ্গিত? কথার বাইরে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে, USS আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ রওনা দিয়েছে, অন্তত 6টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান সৌদি আরবের দিকে যাচ্ছে। এগুলো কোনো সাধারণ মহড়া নয়, এগুলো যুদ্ধের প্রাক প্রস্তুতি বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফক্স নিউজ জানিয়েছে, যদি ট্রাম্প হামলার অনুমতি দেন তাহলে তা আগের যে কোনো অভিযানের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। আরব দেশগুলো কেন আতঙ্কিত? সবচেয়ে বড় বিষয় হলো, যুক্তরাষ্ট্রের মিত্ররাই এখন হামলার বিরোধিতা করছে। সৌদি আরব, কাতার, ওমান সবাই ওয়াশিংটনকে বলছে পিছিয়ে যান, না হলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। কারণ তারা জানে ইরান একা নয়, হামলা হলে প্রতিক্রিয়া আসবে বহু দিক থেকে। তাহলে যুদ্ধ কতটা কাছে? হোয়াইট হাউস বলছে, সব খবরই অনুমানের ওপর ভিত্তি করে। তাদের বক্তব্য, ট্রাম্প ছাড়া কেউ জানে না তিনি কি করবেন। ইরান যেন একটি উত্তপ্ত আগ্নেয়গিরি, ভেতরে জমে আছে ক্ষোভ, অসন্তোষ আর রাগ। আর সেই আগুনে ঘি ঢালছে বিদেশি শক্তিগুলো, এমনটাই দাবি করছে ইরান সরকার। ইরানের সাম্প্রতিক যে আন্দোলন শুরু হয়েছে তা প্রথমে ছিল তুলনামূলক শান্তিপূর্ণ। মানুষ রাস্তায় নেমেছিল নিজেদের দাবি নিয়ে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে আন্দোলন সহিংস রূপ নিতে শুরু করে। বিভিন্ন শহরে সরকারি ভবন, অবকাঠামো এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। ইরান সরকারের বক্তব্য পরিষ্কার, তাদের দাবি এই আন্দোলনকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিদেশি শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই মুহূর্তে সবচেয়ে বড় চাপে আছেন। তিনি একজন কঠোর শাসক, এটা সত্য। তার শাসন ব্যবস্থায় ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার প্রভাব প্রবল, কিন্তু একই সঙ্গে তিনি অভিজ্ঞ ও লড়াকু রাজনীতিবিদও। ইরানের বিপ্লব, যুদ্ধ, নিষেধাজ্ঞা সব ঝড় পেরিয়েই তিনি এখানে পৌঁছেছেন। এখন পুরো জনস্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করছেন খামেনি। এই অবস্থায় বিক্ষোভ নিয়ন্ত্রণে নামানো হয়েছে বিশেষ নিরাপত্তা অভিযান। ইরানের আইনশৃঙ্খলা বাহিনী ফারাজা দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুশেহর থেকে প্রায় 600টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলো নাকি পাচার করা হচ্ছিল রাজধানী তেহরানে। ফারাজার মতে, যদি এসব অস্ত্র তেহরানে পৌঁছাতো তাহলে বড় ধরনের নগরযুদ্ধ এবং ভয়াবহ প্রাণহানি ঘটতে পারত।
এই অভিযানে অন্তত 2 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো আরও একটি গুরুতর দাবি করেছে। তারা বলছে একটি সশস্ত্র সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও ভেঙে দেওয়া হয়েছে, যারা সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করার পরিকল্পনা করছিল। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই চক্রটি নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দ্বারা প্রশিক্ষিত ছিল। তাদের নগর যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী এই সন্ত্রাসীরা সাম্প্রতিক বিক্ষোভকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় সশস্ত্র হামলা চালায়। তাদের হাতে ছিল AK-47 রাইফেল, শর্টগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র। নিরাপত্তা বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায় সন্ত্রাসীরা একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল। ইরানের দাবি, এই অস্ত্র ও প্রযুক্তির মাধ্যমেই তারা সমন্বিত হামলা চালিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ করার চেষ্টা করেছিল। আরও গুরুতর অভিযোগ হলো, এই চক্র নাকি সামরিক ও পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে সেখান থেকে অস্ত্র লুট করে এবং সেগুলো অন্য দাঙ্গাকারীদের মধ্যে বিতরণ করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, শহরের ভেতরে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া। ইরান সরকার বরাবরই বলে আসছে, এই অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করছে। এমনকি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের কথাও তুলে ধরা হয়েছে, যেখানে ইরানের রাস্তায় বিক্ষোভকারীদের পাশে মোসাদ এজেন্টদের উপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে দাবি করছে ইরানি পক্ষ। এছাড়াও ফার্সি ভাষায় প্রকাশিত কিছু অনলাইন বার্তায় বিক্ষোভকারীদের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছিল, যেগুলো মোসাদের সঙ্গে যুক্ত বলে দাবি ইরানের। কাতারের সতর্ক বার্তা, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হারাতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠে এসেছে। কাতার থেকে আসা একটি মন্তব্য এখন ওয়াশিংটনে আলোড়ন তুলছে। বার্তাটি খুব সরাসরি, আপনারা এখানে মালিক নন, আপনারা কেবল ভাড়াটে। এই মন্তব্যটি এসেছে কাতারের শাসক পরিবারের একজন প্রভাবশালী সদস্য খালিদ বিন জাসিম আল থানির কাছ থেকে। তিনি ইঙ্গিত দিয়েছেন, চাইলে কাতার যে কোনো সময় আল উদেদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বন্ধ করে দিতে পারে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি পরিচালনার মূল কেন্দ্র। আল উদেদ ঘাঁটি কেন এত গুরুত্বপূর্ণ? এই ঘাঁটি থেকেই মার্কিন সেন্ট্রাল কমান্ড পুরো মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালনা করে। ইরাক, সিরিয়া, আফগানিস্তান সব বড় অভিযানের পরিকল্পনা হয়েছে এখান থেকেই। অর্থাৎ এই ঘাঁটি ছাড়া যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব বড়ভাবে দুর্বল হয়ে পড়বে। খালিদ আল থানির মন্তব্য ছিল আরও কঠিন। তিনি বলেন, কাতার যদি এই ঘাঁটি তুলে দেয় তাহলে কাতারের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে মধ্যপ্রাচ্যে একটি হাত কেটে ফেলার মতো। এই বক্তব্য আসলে যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দেয়, এই ঘাঁটির মালিক কাতার, আমেরিকা নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আল উদেদ ঘাঁটির অবকাঠামো তৈরিতে কাতার নিজেই কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অর্থাৎ কাতার আর্থিকভাবে এই ঘাঁটির ভার বহন করেছে, অথচ কূটনৈতিকভাবে বারবার সন্দেহের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র কাতারকে একদিকে মেজর নন ন্যাটো অ্যালাই ঘোষণা করেছে, আবার অন্যদিকে হামাসের সঙ্গে সম্পর্কের অভিযোগের সমালোচনাও করেছে। অথচ গাজা যুদ্ধ, জিম্মি মুক্তি, ইরান পশ্চিম সংলাপ সহ সব ক্ষেত্রেই কাতার মধ্যস্থতাকারীদের ভূমিকা পালন করেছে। এই দ্বৈত আচরণ থেকেই কাতারের অসন্তোষ বাড়ছে। এই বক্তব্যের সময়টাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আল উদেদ ঘাঁটি থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেয়, কারণ ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা দ্রুত বাড়ছিল। আল উদেদ ঘাঁটি ইরানের খুব কাছে অবস্থিত, ফলে যে কোনো সংঘাতে এটি সরাসরি লক্ষ্যবস্তু হতে পারে। এই প্রেক্ষাপটে এই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রকে এবার মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে? কাতার কি এই ঘাঁটিকে কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুসলিম দেশগুলোর মধ্যে কি একটি বিরল ঐক্যের ইঙ্গিত দেখা যাচ্ছে? এদিকে ইরানকে ঘিরে যুদ্ধ প্রায় শুরু হয়েই থেমে গেছে। একসময় মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাবে, এমন খবরই দিয়েছিল রয়টার্স। কিন্তু শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছু হটেন। ট্রাম্প বলেন, কোনো আরব দেশ বা ইসরায়েল তাকে থামায়নি, তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, ইরান নাকি 8 শতাধিক বন্দী বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে। কিন্তু ইরান এই ব্যাখ্যা মানেনি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ইরানের ভেতরের অস্থিরতা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এটি আমেরিকান ষড়যন্ত্র। খামেনির বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, তার মতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য কোনো নির্দিষ্ট প্রেসিডেন্ট নয়, বরং একটি স্থায়ী নীতি। ইরানের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং প্রযুক্তিগত অগ্রগতি যুক্তরাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি নিরাপদ থাকবে না। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সত্যিই কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়ঙ্কর আক্রমণ ঠেকাতে পারবে? এই লড়াইটা শুধু মিসাইল বনাম মিসাইলের নয়, এটা রাডার, স্টেলথ প্রযুক্তি আর কয়েক সেকেন্ডের সিদ্ধান্তের যুদ্ধ। এক মুহূর্ত দেরি মানেই ধ্বংস। ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহার করা F-35 লাইটেনিং II যুদ্ধবিমান। এগুলো পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। সাধারণ ভাষায় বললে এই বিমানগুলো এমনভাবে তৈরি যে রাডার সহজে ধরতেই পারে না। শত্রু দেশের আকাশসীমার ভেতরে অনেক দূর ঢুকে পড়ার পরেও অনেক সময় এগুলোর অস্তিত্ব ধরা পড়ে না। 2024 সালের অক্টোবরে ইসরায়েল যখন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়, তখন আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে বলা হয় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এখানেই ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই অদৃশ্য শত্রুকে কিভাবে সময়মতো শনাক্ত করা যাবে। দীর্ঘদিন ধরে ইরানের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা ছিল রাশিয়ার দেয়া S-300 PMU-2 সিস্টেম। এটি অনেক দূর থেকে শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে, কিন্তু 2024 সালের শেষ দিকে ইসরায়েলের নির্ভুল হামলায় এই S-300 সিস্টেমের শেষ সক্রিয় ব্যাটারিগুলো ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়। এর ফলে ইরানের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের ফাঁক তৈরি হয়। এই ঘটনাই দেখিয়ে দেয় পুরনো রুশ প্রযুক্তি আধুনিক পশ্চিমা ইলেকট্রনিক যুদ্ধ আর স্মার্ট মিসাইলের সামনে কতটা দুর্বল। এরপর ইরান সামনে আনে তাদের নিজস্ব তৈরি ব্যবস্থা বাভার 373। ইরানের দাবি এই সিস্টেম রাশিয়ার S-400 কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমতুল্য। এতে ব্যবহার করা হয় সাইয়াদ 4B মিসাইল, যার পাল্লা নাকি 300 কিলোমিটারের বেশি এবং এটি অনেক উঁচুতে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ইরানি কর্মকর্তারা আরও দাবি করেন বাভার 373 স্টেলথ বিমানও শনাক্ত করতে পারে। তবে বাস্তব যুদ্ধে, বিশেষ করে পূর্ণমাত্রার সংঘর্ষে এই দাবি এখনও পরীক্ষিত নয়। তবুও বর্তমানে এই সিস্টেমই ইরানের আকাশ রক্ষার মূল ভরসা। লং রেঞ্জ সিস্টেমের পাশাপাশি আছে মাঝারি পাল্লার 15তম খোরতাদ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর রাডার প্রায় 150 কিলোমিটার দূর থেকে যুদ্ধবিমান ও ক্রুজ মিসাইল শনাক্ত করতে সক্ষম। সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুব দ্রুত অবস্থান বদলাতে পারে, ফলে শত্রুর জন্য এটিকে টার্গেট করা কঠিন হয়ে যায়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। আজকের যুদ্ধে শুধু ওপর দিয়ে আসা বিমান নয়, নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলও ভয়ঙ্কর হুমকি। এগুলো রাডার এড়িয়ে পাহাড়, ভবনের আড়াল ধরে এগোয়। এসব ঠেকাতে ইরান ব্যবহার করছে টর M1 এবং আজারাক নামের স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু যদি একসাথে অনেক মিসাইল ছোড়া হয়, তাহলে এই সিস্টেমগুলো চাপ সামলাতে ব্যর্থ হতে পারে। আরেকটি বড় দিক হলো আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের নয়, চোখ অন্ধ করার যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, যা রাডার জ্যাম বা বিভ্রান্ত করতে পারে। ইরান এর জন্য অ্যান্টি জ্যামিং প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। দুপক্ষের বক্তব্যে এখন আর কূটনৈতিক ভাষা নেই, আছে সরাসরি হুমকি, পাল্টা হুমকি এবং শক্তি প্রদর্শন। প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কি আবার যুদ্ধের দিকে গড়াচ্ছে? ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফাজল শাখারি সরাসরি বলেছেন, ট্রাম্পের হুমকিকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু যদি আমাদের সর্বোচ্চ নেতার দিকে কোনো আক্রমণাত্মক হাত বাড়ানো হয়, তাহলে সেই হাত কেটে ফেলা হবে। শুধু তাই নয়, তিনি আরও বলেন, আমরা তাদের শান্তি ও নিরাপত্তা কেড়ে নেব, তাদের পৃথিবী আগুনে পুড়বে। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন ইরানের নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজন আছে। অর্থাৎ শুধু নীতি পরিবর্তন নয়, শাসন ব্যবস্থাই বদলাতে হবে, এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরান এই মন্তব্যকে সরাসরি শাসক গোষ্ঠীর ওপর আঘাত হিসেবে দেখছে। ট্রাম্প দাবি করেছেন ইরানে 800-এর বেশি মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল। যুক্তরাষ্ট্র কড়া বার্তা দেওয়ার পর তেহরান সেই পরিকল্পনা থেকে সরে আসে। ট্রাম্প বলেন, আমরা জানিয়ে দিয়েছিলাম এটা হলে খুব খারাপ দিন আসবে। এরপর তারা কাউকে ফাঁসি দেয়নি। তবে তিনি এটাও বলেছেন, ভবিষ্যতে কি হবে সেটা বলা যায় না। অর্থাৎ সামরিক বিকল্প এখনও পুরোপুরি বন্ধ নয়। এই উত্তেজনার মূল কারণ শুরু হয় গত বছরের 28 ডিসেম্বর। ইরানে অর্থনৈতিক সংকট, মুদ্রার ব্যাপক পতন ও বেকারত্বের কারণে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। সরকার কঠোর হাতে তা দমন করে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই দমনে অন্তত 4510 জন নিহত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এসব মৃত্যুর জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
তিনি ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রই এই অস্থিরতা উস্কে দিয়েছে। এই পরিস্থিতিতে আরেকটি গুরুতর আশঙ্কার কথা বলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সাবেক পারমাণবিক অস্ত্র পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভেতরে যদি দীর্ঘদিন বিশৃঙ্খলা চলতে থাকে তাহলে দেশটি তার পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে ব্যর্থ হতে পারে। ইন্টারনেট বন্ধ, প্রশাসনিক অচলাবস্থা সব মিলিয়ে পারমাণবিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এর মধ্যে ইসরায়েল নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ হয়েছিল। সেই অভিজ্ঞতা সামনে রেখে ইসরায়েল বলছে, ইরান যদি আবার ভুল হিসাব করে হামলা চালায় তাহলে এমন শক্তি দিয়ে জবাব দেওয়া হবে যা ইরান আগে কখনো দেখেনি। ইরানও কেবল সামরিক ভাষায় সীমাবদ্ধ নেই, তারা এবার আইনি পথে হাঁটছে। তেহরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রস্তুতি চলছে। দেশ জুড়ে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি, নিহতদের তথ্য, সাক্ষ্য সব সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে দেশের ভেতরে নিয়ন্ত্রণ আরও কড়া করা হয়েছে। ইরান সরকার প্রায় 40,000 স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, এই নেটওয়ার্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভ উস্কে দিচ্ছে। ইরান বলছে, এই লড়াই শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্যের। ইরান, ইরাক, হিজবুল্লাহ, ফিলিস্তিনি গোষ্ঠী ও ইয়েমেনের আনসারুল্লাহ সবাই একসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে।